ক্রিকেটে গ্রেটনেসের মানদণ্ড আসলে কি? টি-20 এই যুগেও টেস্ট ক্রিকেটকেই বেছে নেবেন সবাই। মাত্র শেষ হওয়া ইংল্যান্ড এবং ভারতের মধ্যেকার সিরিজের পর সেটা তো আরও বেশি প্রমাণিত। এই যে একটা সিরিজ পার করলো যার আবেদন যে কোনো টি-20 ম্যাচের চেয়ে অনেক অনেক গুণ বেশি ছিল। টি-20তে সবাই 4 ছক্কা দেখে লাফালাফি করে, কিন্তু ক্রিকেটের যে আদর্শ আবেদন সেটা কিন্তু টেস্ট ক্রিকেটে এখনও বিদ্যমান। এবং ইংল্যান্ড সেই দর্শনটা যে বদলে ফেলেছে টেস্ট ক্রিকেটের, যেটা আবার ইন্ডিয়াও একইভাবে এগিয়ে গেছে। তারা যদিও টি-20 আইপিএল এগুলো দিয়ে যেমন মেতে আছে, টেস্ট ক্রিকেটকেও তারা পড়তে দেয়নি। এখন ইংল্যান্ডের সাফল্যটা খুব বেশি দৃশ্যমান। এবং যে বাসবল ক্রিকেটের কথা বলা হয়, সেই বাসবল ক্রিকেট মানে কিন্তু আক্রমণাত্মক ক্রিকেট। তবে ইংল্যান্ড যে বাসবল ক্রিকেটটা খেলতে পারছে তার পেছনে একজনের অবদান কিন্তু অনেক বেশি। তিনি বাসবল ক্রিকেট খেলেন না, তিনি জো রুট, এই সময়ের সবচেয়ে বড় ক্রিকেটার। তবে আপাত দৃষ্টিতে আন্ডাররেটেড মনে হয়। জো রুটকে নিয়ে আলাপ করব আজকের লেটস প্লেতে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জো রুট ইংল্যান্ডের ক্যাপ্টেন্সিও করেছেন, তার ব্যাটিং রেকর্ড অবিশ্বাস্য, জাস্ট ওয়াও। তিনি এখন সর্বোচ্চ রান গেটার যেটা টেস্টে, সেই তালিকায় দ্বিতীয় স্থানে। সচিন তেন্ডুলকার সবার উপরে অ্যাজ এক্সপেক্টেড, তার রান হচ্ছে 15,921। তারপরেই জো রুটের 13,543। তবে দুজনের মধ্যে টেস্ট খেলার ব্যবধান কিন্তু অনেক। এবং যেহেতু জো রুটের বয়স এখন 34, ফলে তার সামনে কিন্তু সুযোগ থাকছে, খুব ভালোভাবেই থাকছে, সচিন তেন্ডুলকারকে টপকে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হবার। সচিন 200 টেস্ট খেলেছেন, সেখানে জো রুট খেলেছেন 158 টেস্ট। গড় দুজনের প্রায় কাছাকাছি, 52 গড়ে এখন পর্যন্ত জো রুট রান করেছেন। এবং এই গড়টা যদি তিনি ধরে রাখতে পারেন, এবং বয়স যেহেতু একবার বলেছি 34, তার মানে এখানে মডার্ন ক্রিকেটে 37-38 বছর বয়স পর্যন্ত খেলাই যায়। ফলে এখনও 3-4 বছর যদি তিনি খেলেন, তিনি অবশ্যই সচিন তেন্ডুলকারকে টপকে যাবেন। এখন মজার বিষয়টা হচ্ছে, এই যে 5 জনের তালিকা, প্রথম 2 জনের নাম তো আমরা বললাম, পরের নামগুলো হচ্ছে রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়। এখন যখন আপনি এই 5টা নাম দেখবেন, তার মধ্যে কিন্তু জো রুটকেই মনে হবে আন্ডাররেটেড। ফলে এই যে একটা অবস্থানটা তৈরি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তিনি শীর্ষে যাচ্ছেন ততক্ষণ হয়তোবা তার এই অবস্থান বদলাবে না। শীর্ষে ওঠার পরে তখন আর কোনো উপায় থাকবে না, কারণ তিনি সচিন তেন্ডুলকারকে টপকে যাবেন। আর এই যে সিরিজটার কথা আমরা বললাম, অবিশ্বাস্য একটা সিরিজ, যার প্রথম 2টো টেস্ট শুধুমাত্র কিছুটা একপেশে হয়েছে। তারপরে 3, 4 এবং 5 নাম্বার টেস্ট তিনটেই হয়েছে একেবারেই রোমাঞ্চকর। এবং এই যে প্রথম 2টো টেস্ট, যেখানে লিডসে শুরু হয়েছিল, 5 উইকেটে জিতেছিল ইংল্যান্ড, এবং এরপর ভারত বার্মিংহামে যে 336 রানে জিতল। এই যে 2টো টেস্ট, সেখানে প্রতিদ্বন্দ্বিতা খুব একটা হয়নি, একদল সহজেই জিতে গেছে। এরপর থেকে যেখানে ইংল্যান্ড জিতল 22 রানে, সেখানে ভারত কিন্তু ম্যাচটা প্রায় ড্র করে ফেলেছিল। মানে একদম এমন একটা প্রতিরোধ গড়েছিল যে আর অল্প কিছুটা সময় পার করলেই ম্যাচটা ড্র হয়ে যেত। ঠিক একইভাবে আবার ইংল্যান্ড যখন লিড নিল, সেখানে মানে যে ম্যাচটা লিড নিল ইংল্যান্ড, ভারত ড্র করে ফেলেছিল। ঠিক একইভাবে ইংল্যান্ড আরেকটা ম্যাচ যখন প্রবল প্রতিরোধ হচ্ছিল, সেখান থেকে ইংল্যান্ড জিতে নিল। ফলে সব কিছু মিলে এখন পর্যন্ত যে অবস্থা, এবং শেষটা যেমন হলো, যেখানে ইংল্যান্ডের সাফল্য দৃশ্যমান, এই জায়গাটা এই সিরিজের একটা বিশেষত্ব হয়ে থাকবে। এই সিরিজ ভারতীয়দের কাছে শুভমান গিলের অধিনায়কত্বের কারণে, যদিও বেশ কিছু হারের কারণে সমালোচনা হয়েছে 2-1টা, কিন্তু তার ব্যাটিং পারফরমেন্স ছিল অসাধারণ। ঠিক একইভাবে মোহাম্মদ সিরাজ, ভারতের পেসার, তিনি এই দুজন কিন্তু টপে, মানে টপ রান গেটার, টপ উইকেট টেকার। কিন্তু তারপরও ইংল্যান্ডের দাপট কিন্তু ছিল, যদি সিরিজ ধরে বলা হয় তাহলে। এখন এই যে আলাপটা করছি, যেখানে আমরা জো রুটের একটা ক্যারিয়ার বিশ্লেষণ করলাম, তার কিন্তু ওয়ানডেতেও 7,000-এর উপর রান, টি-20 অবশ্য খুব একটা খেলেননি। এখন আমরা টেস্ট ধরে যদি আরেকটা আলাপ করি, এই সূত্র ধরে, যেহেতু মানে এই প্রসঙ্গটা তোলাই যায়, আপনি খেয়াল করে দেখেন, জো রুটের অভিষেক হয়েছিল 2012 সালে, এবং আজকে 2025, মানে 13 বছর তিনি ক্রিকেট খেলছেন, টেস্ট ক্রিকেট। এর মধ্যে তিনি 158 ম্যাচ খেলে ফেলেছেন। এবার একটা বিস্ময়কর তথ্য হচ্ছে বাংলাদেশের মুশফিকুর রহিম, তিনি 2005 সাল থেকে খেলছেন টেস্ট, আজকে 2025, 20 বছর খেলছেন। এখন এই আলাপটা এই জন্যই করা হচ্ছে যে টেস্ট ক্রিকেটও সমান সংখ্যায় যে সব দল খেলতে পারে না, এটা একটা রেকর্ড বিচারে বড় সমস্যা।
কারণ একজন 13 বছরে 158 টেস্ট খেলেছেন, আর একজন 20 বছরে 98 টেস্ট খেলেছেন, এবং আমরা সবাই আশা করছি মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে 100 টেস্ট খেলবেন। তিনি 98 টেস্টে রান করেছেন 7000-এর নিচে, 6000-এর কিছু বেশি। ফলে তিনি যদি সমান পরিমাণ টেস্ট খেলতে পারতেন, বা এই যে 20 বছরে তার তো আরও অনেক বেশি টেস্ট খেলার কথা, এবং মুশফিকুর রহিম আমরা সবাই জানি ফিটনেস বিচারে তিনি বাংলাদেশের অন্যতম ফিট ক্রিকেটার, এবং তিনি মানে তেমন কোনো সিরিজ মিস করেননি, মানে অতীত রেকর্ড যদি বলে বাংলাদেশ হিসেবে প্রায় সব ম্যাচই খেলেছেন তিনি। ফলে 20 বছর হিসাবে 158-র বদলে তার তো 258 টেস্ট খেলে ফেলার কথা, এবং যদি সেটা হতো তাহলে মুশফিকুর রহিমও কিন্তু সেই লিজেন্ডদের তালিকায় চলে যেতেন টেস্ট ক্রিকেটের রান বিচারে। ফলে এই আরেকটা জায়গা যেখানে আইসিসি সমাধান তো করতেই পারেনি, বরং তারা একটা সময় মেনে নিয়েছে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলো বেশি টেস্ট খেলবে, তারপরে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান তারা, এবং সবশেষে বাংলাদেশ বা শ্রীলঙ্কা এই জাতীয় দল। তো এটা একটা বৈষম্য তো আসলে বলাই যায়, এই বৈষম্য মেনে নিয়েই ক্রিকেটটা চলছে, এবং সেইটা হয়তো বা চলবেও, কিছু করার নেই এখানে। কিন্তু এটাও ঠিক বাংলাদেশ বা শ্রীলঙ্কা এই দলগুলো, ইভেন ওয়েস্ট ইন্ডিজ, তারা কিন্তু মানিয়ে নিতে পারছে না, যে জন্যেই এই যে খেলার পরিমাণের পার্থক্য তৈরি হচ্ছে। এবং ইংল্যান্ড যে কারণে সবার চেয়ে এগোনো, তারা বাসবল ক্রিকেটটা খেলতে পারছে কারণ একজন তাদেরকে স্থিরতা দিচ্ছে, নিয়মিত রান করছেন। তিনি কিন্তু বিশাল 4 ছক্কার উপর বেস করে যে খেলেন তা না, তিনি যখন একটা স্থিরতা আনেন, তিনি যখন ধারাবাহিকতা দেখান, তাকে কেন্দ্র করে তার উপরে এবং নিচে যারা ব্যাট করেন, মানে আপনি যদি ওপেনিংয়ে জ্যাক ক্রলি বা ডাকেট তাদের দেখেন, নিচে বেন স্টোকসরা খেলেন বা হ্যারি ব্রুকরা খেলেন, ফলে তারা কিন্তু তখন যে কোনো মানে আঙ্গিকে যে কোনো ম্যাচকে প্ল্যান করতে পারেন। যদি দ্রুত খেলা লাগে তারা দ্রুত খেলেন, এবং তারা মানে এখন ইংল্যান্ডের কাছে কোনো রানই আনচেজেবল না, একেবারেই আনচেজেবল না, যে কোনো রানকে তারা তাড়া করে ম্যাচ জয়টাই তাদের কাছে মুখ্য, এবং সেটা তারা পারেন একজন জো রুট আছে বলেন।